মিজান জ্ঞান হারিয়ে ফেললেন। এদিকে বেশ কিছুক্ষণ পর যখন মিজানের জ্ঞান ফেরেন, তখন মিজান নিজেকে দেখেন তার বাড়িতে। কবিরাজের বাড়ি থেকে ওর মা ওকে নিয়ে আসছেন। জ্ঞান ফিরে মিজান অনেক কান্না করতে থাকে। কত সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। পরীকে মিজান খুব ভালোবাসতেন, তাই রোজ রোজ মিজান ওর চাচা চাচির কাছে গিয়ে অনুরোধ করতেন। কবিরাজের কাছে গিয়ে পায়ে পড়ে মরিয়মকে ফিরে আনার কথা বলতেন। মিজানের এমন পাগলামি দেখে কবিরাজ মিজানকে বলেন, মিজান, রোজ রোজ আমার কাছে এসে পাগলামি না করে বাড়িতে যা, কাজবাজ কর, মরিয়ম পরীকে ভুলে যা। কারণ আমি ওকে বোতলে বন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিছি। এখন তুই বল, ওই বোতলটা ভাসতে ভাসতে কোথায় গেছে কে জানে। কবিরাজের মুখে এসব কথা শুনে মিজান অনেক কান্না করতে থাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে কে বা ভালো থাকতে পারে বলেন। যাই হোক, এভাবে মিজানের কষ্টের মাঝে কেটে যায় দিন। কয়দিন পর এক রাতে মিজানের কাছে মরিয়ম পরীর বাবা মা চলে আসেন। ওনাদের দেখে মিজান হাউমাউ করে কেঁদে ওঠেন। মিজানের কান্না দেখে মরিয়মের বাবা বলেন, বাবা মিজান, কেঁদো না, তোমার মতো আমারও অনেক কান্না পাচ্ছে। তুমি হয়তো ভাবছ এই কদিন আমি তোমার কাছে কেন আসিনি। কারণ ওই কবিরাজ তোমার আর তোমার মায়ের শরীর বন্ধ করছিল, ওই কালো সুতা তোমাদের হাতে পরিয়ে। বাবা, আমি পারলাম না মরিয়মকে ওদের হাত থেকে বাঁচাতে। বাবা, আপনি তো জিন, সব খবর তাড়াতাড়ি পেয়ে যান। আপনি বলুন না মরিয়ম কোথায়। দেখো বাবা, আমরা জিন হলেও কবিরাজ যে আমার মেয়েকে বোতলবন্দি করে কোথায় লুকিয়ে রাখছে সেটা কোনোভাবে জানতে পারছি না। আর যদি কোনোভাবে জেনেও যাই, আমার মেয়েকে বোতলবন্দি ক্যাকে মুক্ত করতে পারবো না। কোনো জিন পারবে না, সৃষ্টিকর্তা বড় কোনো মানুষ ছাড়া। আমি অসহায়। আমার সুখের সংসারটা ওরা শেষ করে দিল। তোমার সংসার ভেঙে আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে ওরা ভালো আছে ভাবছ? আজ একটু আগে ওই কবিরাজকে ভয়ঙ্করভাবে মেরে ফেলছি, ওর শরীর টেনে ছিঁড়ে ফেলছি। আর বাকি রইল তোমার চাচা চাচি। ওদের আমি মারিনি, ওরে মরবে কষ্ট পেতে পেতে। আমি ওদের দুটো পা অবশ করে দিছি। এখন যত দিন বাঁচবে বিছানায় পড়ে থাকবে। ওদেরকে দেখাশোনা করে সেটাই দেখো। যাই হোক, আমি বাবা এখন চলে যাই। মরিয়মের ব্যাপারে কিছু জানলে তোমাকে বলবো। ভালো থাকবা বাবা। এই কথাটা বলে কান্না ভরা চোখে মরিয়মপুরীর বাবা চলে গেলেন। এদিকে মিজান মরিয়মপুরীর ফেরার আশায় কাটাতে থাকলেন দিন। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মরিয়মপুরী আর ফিরে আসে না। এর মাঝে মিজানের বৃদ্ধ মাও মারা যায়। মরিয়মপুরী আর নিজের মাকে হারিয়ে মিজান পাগলের মতো হয়ে যায়। চুল দাড়ি বড় বড় করে পাগলের মতো ঘুরে বেড়ান। এভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় আরও 40টা বছর। 40 বছরে মিজানের অনেক বয়স হয়ে যায়। গ্রামের মানুষ মিজানকে পাগলা মিজান আর বাচ্চারা পাগলা মিজান দাদু বলে ডাকত। মিজান দাদু কিন্তু পাগল না, সবই বোঝেন, সব করেন, কিন্তু মানুষের সাথে কম কথা বলেন। গ্রামের সব নাতি নাতনিদের সাথে বসে গল্প করেন। এমনি একদিন মিজান দাদুর সাথে গল্প করেন আমাদের এই গল্পর নায়িকা হাবিবা। এই যে এতদিন শুরু থেকে গল্পটা পড়লেন, এই গল্পটা মিজান দাদু হাবিবাকে বললেন। মিজান দাদুর মুখে কথাগুলো শুনে হাবিবার মনের অজান্তে চোখে পানি চলে আসছে। মিজান দাদুর মুখে কথাগুলো শুনে হাবিবা বললেন, দাদু, তুমি এখনো কি ওই মরিয়মপুরীর অপেক্ষায় থাকো? এখন কি রে, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব। সত্যিকারের ভালোবাসাকে কি ভোলা যায় বল? দাদু, তোমার এমন কষ্টের প্রেম কাহিনী শুনে খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে। দাদু, আমার মনে হয় আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। কিন্তু কিভাবে? তুমি তো জানো দাদু, আমার সাথে একটা জিন থাকে। আমি ওকে কখনো দেখিনি। ওনাকে আমার শরীরে ভর করে, আমি উল্টোপাল্টা বলি। তাই মা বাবা এই আমার গলায় তাবিজ লুকিয়ে দিছে। দাদু, আমি জানি এই তাবিজটা খুলে ফেললে ওই জিনটা আবার আমার কাছে আসবে। ও আমার কাছে আসলে আমি এবার কথা বলবো আর মরিয়মপুরীর কথা জানতে যাব। কেমন হবে? কিন্তু মা, এতে তোর প্রবলেম তো হতে পারে। তোর কাছে জিন আসে, এই জন্য তোর মা বাবা কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসছে। এটা তুই খুলিস না। দাদু, তোমার আর মরিয়মপুরীর এই করুণ ইতিহাস, তোমাদের ভালোবাসার কথা শুনে কান্না করে ফেলছি। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, চেহারাটা পাগলের মতো করে ফেলছো। গ্রামের সবাই তোমাকে পাগলা মিজান বলে, এটা তো জানো। চুপ থাকা মানুষগুলা যে কতটা সুখী হয়
তা কেউ জানে না রে। একটা কথা কি জানিস, মরিয়মপুরীকে হারিয়েছি 40টা বছর হলো, কিন্তু বিশ্বাস কর আমার কাছে মনে হয় কিছুদিন। ওর প্রতি আগে যতটা ভালোবাসা ছিল এখনও আছে। আমি যতদিন মারা না যাই ততদিন ওর জন্য অপেক্ষা করব। দাদু, অনেক কষ্ট পাইছ, আর না, আমি তোমার জন্য কিছু একটা করতে পারলে তাতেও শান্তি পাবো। এই দেখো, তোমার সামনে তাবিজটা খুলে ফেললাম। এখন আজ নয়তো কাল ওই জিন আমার কাছে আসবে। ও আসলে আমি মরিয়মপুরীর কথা জানতে যাব। জিন কিন্তু জিনের খবর রাখে, বুঝলা? খবর এনে দিতে পারে। সেটা তো জানি রে। আচ্ছা, ওই যে তোর মা ডাকছে, যা বাড়িতে যা, গলা থেকে তাবিজটা খুলে ফেললি, এটা লুকায় রাখ, তোর মা দেখলে বকা দিবে। মিজান দাদুর কথাটা শুন, হাবিবা তাবিজটা লুকিয়ে মায়ের সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর রাত হলেই হাবিবা অপেক্ষা করতে লাগলেন কখন সেই জিনটা তার কাছে আসে, কিন্তু জিন তো আসে না। এভাবে 1 রাত, 2 রাত, 3 রাতের বেলা, গভীর রাতে হাবিবা বুঝতে পারেন তার রুমে কেউ আছে। হাবিবা কিছু একটা উপস্থিতি টের পাচ্ছে। এমন অবস্থায় হাবিবা বললেন, এখানে কি কেউ আছেন? কে থাকলে সামনে আসেন, আপনার সাথে কথা বলবো। কিন্তু হাবিবার কথায় কেউ সামনে আসে না। তখন সে আবারও বলে, এখানে কেউ থাকলে আমার সামনে আসতে পারেন, সমস্যা নাই। এইবার হাবিবার কথায় উত্তরে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, আমি তোমার সামনে আসলে ভয় পাবে না তো? আবার চিৎকার করবে না তো? কিন্তু মা, এতে তোর প্রবলেম তো হতে পারে। তোর কাছে জিন আসে, এই জন্য তোর মা বাবা কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসছে। এটা তুই খুলিস না। দাদু, তোমার আর মরিয়মপুরীর এই করুণ ইতিহাস, তোমাদের ভালোবাসার কথা শুনে কান্না করে ফেলছি। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, চেহারাটা পাগলের মতো করে ফেলছো। গ্রামের সবাই তোমাকে পাগলা মিজান বলে, এটা তো জানো। চুপ থাকা মানুষগুলা যে কতটা সুখী হয় তা কেউ জানে না রে। একটা কথা কি জানিস, মরিয়মপুরীকে হারিয়েছি 40টা বছর হলো, কিন্তু বিশ্বাস কর আমার কাছে মনে হয় কিছুদিন। ওর প্রতি আগে যতটা ভালোবাসা ছিল এখনও আছে। আমি যতদিন মারা না যাই ততদিন ওর জন্য অপেক্ষা করব। দাদু, অনেক কষ্ট পাইছ, আর না, আমি তোমার জন্য কিছু একটা করতে পারলে তাতেও শান্তি পাবো। এই দেখো, তোমার সামনে তাবিজটা খুলে ফেললাম। এখন আজ নয়তো কাল ওই জিন আমার কাছে আসবে। ও আসলে আমি মরিয়মপুরীর কথা জানতে যাব। জিন কিন্তু জিনের খবর রাখে, বুঝলা? খবর এনে দিতে পারে। সেটা তো জানি রে। আচ্ছা, ওই যে তোর মা ডাকছে, যা বাড়িতে যা, গলা থেকে তাবিজটা খুলে ফেললি, এটা লুকায় রাখ, তোর মা দেখলে বকা দিবে। মিজান দাদুর কথাটা শোন। হাবিবা তাবিজটা লুকিয়ে মায়ের সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর রাত হলেই হাবিবা অপেক্ষা করতে লাগলেন কখন সেই জিনটা তার কাছে আসে, কিন্তু জিন তো আসে না। এভাবে 1 রাত, 2 রাত, 3 রাতের বেলা, গভীর রাতে হাবিবা বুঝতে পারেন তার রুমে কেউ আছে। হাবিবা কিছু একটা উপস্থিতি টের পাচ্ছে। এমন অবস্থায় হাবিবা বললেন, এখানে কি কেউ আছেন? কে থাকলে সামনে আসেন, আপনার সাথে কথা বলবো। কিন্তু হাবিবার কথায় কেউ সামনে আসে না। তখন সে আবারও বলে, এখানে কেউ থাকলে আমার সামনে আসতে পারেন, সমস্যা নাই। এইবার হাবিবার কথায় উত্তরে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, আমি তোমার সামনে আসলে ভয় পাবে না তো? আবার চিৎকার করবে না? না, ভয় পাবো না, চিৎকার করব না। আসেন, সামনে আসেন। ওকে, চোখটা বন্ধ করো, আমি বললে তবেই চোখটা খুলবে। জিনের কথায় হাবিবা চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার একটু পর জিনটা বললেন, এবার চোখ খুলো। জিনের কথায় হাবিবা চোখ খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা কি তুমি? হায় হায়, আমি তো ক্রাস্ট হয়ে গেলাম। তুমি তো খুব সুন্দর। আরও আগে তোমাকে কেন দেখিনি? আরও আগে দেখার সুযোগটা বা দিলা কই? তোমার পিছনে লাগছি অনেক দিন আগে। মাঝে মাঝে তোমার শরীরে এসে ভর করতাম, সেই জন্য তোমার মা বাবা কবিরাজের কাছ থেকে তাবিজ এনে তোমাকে পরিয়ে দিছে, তাই তোমার কাছে আসতে পারিনি। এখন মনে হয় তাবিজটা হারিয়ে ফেলছো, তাই কাছে আসলাম। তাবিজ হারায়নি, খুলে ফেলছি। কেন? কারণ কি? সময় হলে জানতে পারবে। আগে তোমাকে একটু দেখতে দাও। দেখো, সমস্যা নেই, কিন্তু আমার তো চিন্তা, হঠাৎ তোমার এত পরিবর্তন কিভাবে? শুনবা শুনবা, সব শুনবা। তার আগে বলো, আমার কাছে তুমি আসো কেন? আমাকে ভালোবাসো? হ্যাঁ, পছন্দ করি, ভালো লাগে। কবে থেকে? অনেক দিন আগে। তোমার বান্ধবী আর তুমি মিলে একটা আম গাছে উঠছিলা, আম পাড়তে, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেটা তুমি জানলা কেমনে? ওই আম গাছে তখন আমি ছিলাম। তুমি মেয়ে মানুষ হয়ে গাছে উঠছো, বিষয়টা দেখে ভালো লাগছিল। তখনই তোমাকে দেখলাম, ভালো লাগলো। তখন থেকে তোমার পিছু নিলাম। ও হো হো, এই কাহিনী তাহলে। হ্যাঁ, এই জন্য তোমার কাছে আসি, আর আসবো। আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? দেখো, ভালোবাসা তো এত তাড়াতাড়ি আসে না।
আস্তে আস্তে আসবে। এখন আমার একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ বলো? জিনের কথার জবাবে হাবিবা, মিজান ও মরিয়মপুরীর সব ঘটনা এই জিনকে খুলে বলল। হাবিবার কাছে মিজান ও মরিয়মপুরীর ঘটনা শুনে জিনটা বলল, হাবিবা, তুমি যে ঘটনা বললা মিজান, দাদু ও মরিয়মপুরীর, এটা শুনে তো জিন হয়েও আমার খারাপ লাগছে, কান্না পাচ্ছে। এরকম ভালোবাসাও তাহলে হয়? হ্যাঁ হয়, তাই তোমাকে সাহায্য করতে বললাম। মরিয়ম পরিয়া 40 বছর ধরে নিখোঁজ। তুমি তো জিন, খোঁজ নিয়ে দেখবা মরিয়ম কি আসলে বেঁচে আছে নাকি নেই, নাকি কোথাও বোতলবন্দি হয়ে পড়ে আছে। ঠিক আছে, আমি খোঁজ নেব, তুমি কোনো চিন্তা করো না। এমন সত্যিকারের ভালোবাসা হারিয়ে যেতে পারে না। আমি আজই খোঁজ নেওয়া শুরু করব। কালকে রাতে এই টাইমে আমি তোমার কাছে আবার আসব। আজ যেতে হবে, ভালো থেকো কেমন? ওই শোনো, তোমার নাম কি? আমার নাম ইয়ামিন। হাবিবাকে নাম বলে ইয়ামিন জিন সে রাতের মতো চলে গেলেন। হাবিবাকে নাম বলে ইয়ামিন জিন সে রাতের মতো চলে গেলেন। ইয়ামিন জিন চলে যাবার পর হাবিবা ঘুমিয়ে পড়লেন। পরের দিন হাবিবা মিজান দাদুর সাথে দেখা করল। দেখা হতেই হাবিবা বলল, দাদু, খবর আছে জানো, আমার কাছে ওই জিন আসছে। কাল রাতে আমি ওর সাথে কথা বলছি। ওর নাম ইয়ামিন। দাদু, ইয়ামিন জিনকে বলছি মরিয়ম পরীর বিষয়ে খোঁজ খবর নিতে। আশা করি ইয়ামিন কোনো খোঁজ এনে দিতে পারবে। তুই আর রক্তের কেউ না হয়েও এত কিছু করছিস? দাদু, তুমিও তো রক্ত দিরু না, প্রতিবেশী দাদু। তবুও দেখো আমাকেও আর অন্য বাচ্চাদের কেমন ভালোবাসো, নিজের নাতি নাতনিদের মতো করে। অনেক কথা বলতে শিখেছিস। তা তোর জিন দেখতে কেমন, সুন্দর নাকি ভয়ানক? ও দেখতে অনেক সুন্দর দাদু, দেখে তো প্রেমে পড়ে গেছি। কি যে বলিস। দেখ মা, প্রেমে পড়িস আর যাই করিস একটু ভেবে চিন্তে করবি, আর পরিবারের কথার বিরুদ্ধে যাবি না, কেমন? ঠিক আছে দাদু। আচ্ছা দাদু, আমি তাহলে এখন আসি। ইয়ামিন জিন আজ রাতে আমার কাছে আসবে। ও এসে কি খবর দেয় তোমাকে কাল জানাবো। ঠিক আছে, সাবধানে থাকবি। মিজান দাদুর কাছে বিদায় নিয়ে হাবিবা বাড়িতে চলে আসলেন। কথা মতো সেই রাতে ইয়ামিন জিন আবারও হাবিবার কাছে আসলেন। ওর কাছে আসতেই হাবিবা বললেন, ইয়ামিন, তুমি আসছো? কোনো খবর আছে কি? মরিয়মপুরীর বিষয়ে কিছু জানতে পারলে কি? না হাবিবা, সত্যি বলতে অনেক খোঁজ করলাম, অনেক জায়গায় দেখলাম, মরিয়মপুরীর কোনো খোঁজ পেলাম না। মরিয়মপুরীকে খুঁজে পাওয়া সহজ হতো মরিয়মপুরীকে যে বোতলবন্দি করেছে সেই কবিরাজ যদি বেঁচে থাকতো, কিন্তু ওই কবিরাজকে তো মরিয়মপুরীর বাবা মেরে ফেলছে। ইয়ামিন জিনের মুখে কথাগুলো শুনে হাবিবা মন খারাপ করে বললেন, ও, তাহলে কোনো খবর পাওনি? মনটা খারাপ হয়ে গেল। আরে মন খারাপ করো না, আমি খুঁজে পাইনি তাতে কি হাল ছেড়ে দিব? না, আমি আরো ভালো করে খুঁজব। আমি ছাড়া আমার আরেকটা বন্ধু জিনকে খবর নিতে বলছি, ও খোঁজ খবর নিচ্ছে। ও আসলে ওর কাছে শুনি ও কোনো খবর পেল কিনা। ওকে, ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু জিন কই? আচ্ছা, তোমার চোখটা একটা বন্ধ করো আর আমার হাতটা শক্ত করে চেপে ধরো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না, কেমন? কেন, কিছু করবা নাকি? ভয় লাগছে। আরে ভয় নেই, হাতটা ধরে চোখ বন্ধ করো। ইয়ামিন হাবিবা ওর হাতটা ধরে চোখ বন্ধ করলেন। এদিকে চোখ বন্ধ করার কিছুক্ষণ পর ইয়ামিন বললেন, এবার চোখ খুলো, দেখো তোমাকে কোথায় নিয়ে আসছি। আরে বাহ, জায়গাটা তো সুন্দর। চাঁদনি রাতে খুব সুন্দর লাগছে জায়গাটা। এটা কোথায়? এটা আমাদের জিনের রাজ্য। আমি তোমাকে জিনের রাজ্যে নিয়ে আসছি। কি? আমার ভয় করছে, আমি এখানে থাকবো না। আমাকে রুমে রেখে আসো প্লিজ প্লিজ প্লিজ। বোকা মেয়ে, এটা জিনদের রাজ্য না। জিনের রাজ্যে কি চাঁদের আলো থাকে নাকি? তুমি তোমার দেশেই আছো, ভয় পেও না। এখানে আসছি আমার বন্ধু জিনের সাথে কথা বলতে। ওর সাথে কথা হলে তোমাকে বাড়িতে রেখে আসব। ও কখন আসবে? ওই তো ও চলে আসছে, তুমি আমার পাশে এসে দাঁড়াও, ভয় পেও না, কেমন? ইয়ামিনের কথায় হাবিবা ওর পাশে গিয়ে দাঁড়ালেন। এদিকে ইয়ামিনের বন্ধু জিন সেখানে আসতেই ইয়ামিন বলল, কিরে, কোনো খোঁজ পেলি মরিয়মপুরীর ব্যাপারে? না, তেমন কোনো খোঁজ তো পেলাম না, কিন্তু এখানে একটা রহস্য আছে মনে হচ্ছে। যেটাই হোক, তবে আমার মনে হয় মরিয়মপুরী এখনো মারা যায়নি। ও যেখানে আছে বেঁচে আছে। তুই আরও ভালো করে খোঁজ নে, আমিও খুঁজে দেখি, কোনো খবর পেলে তোকে জানাবো। এই কথাটা বলে বন্ধু জিন চলে গেলেন। বন্ধু জিন চলে যাবার পর হাবিবা ইয়ামিনকে বললেন, তাহলে কি আমরা মরিয়মপুরীকে পাবো না? পাবো না কেন, পাবো, চিন্তা করো না। কিভাবে পাবো বলো? ও কোথায় আছে, কেমন আছে, সেই খবরটাই তো তোমরা পারছো না। আমি পাই না তাতে কি হলো? আমার এক দূরের বন্ধু আছে, ও খুবই শক্তিশালী। ও অন্য গোষ্ঠীর জিন। ও বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদিকে নয়, ওর বাড়ি ওমানে। ওমান দেশে থাকেও। আমি কালোকে খবর পাঠাবো আর মরিয়মপুরীর ব্যাপারে খোঁজ লাগাতে বলবো। ও নিশ্চয়ই পারবে। পেলেই ভালো, কি যে হবে চিন্তা হচ্ছে। আচ্ছা, আমাকে বাড়িতে রেখে আসো এখন। হাবিবার কথায় ইয়ামিন ওকে বাড়িতে ওর রুমে রেখে গেলেন।